আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আশিক তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। পুলিশের হামলা আর দমন পীড়নেও দিল্লির যন্তর মন্তর ছাড়েনি আন্দোলনকারীরা। বিক্ষোভের সংহতি জানিয়ে পার্লামেন্টের সামনে অবস্থান নিয়েছেন কংগ্রেস সহ বিরোধী দলের প্রতিনিধিরা। এ সময় স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির 16 মেট্রো স্টেশন বন্ধ থাকায় বেড়েছে রাজধানীবাসীর ভোগান্তি। পুলিশের বাধা, লাঠিচার্জ আর সংঘর্ষের পরও অটল দিল্লির বিক্ষোভকারীরা। এমন দমনপীড়নেও রাজপথ ছাড়েননি ছাত্র জনতা। প্রতিবাদ বিক্ষোভে বাড়ছে জনগণের সংহতি। পুলিশের চোখরাঙানি ডিঙিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আপামর জনতা। সংহতি জানিয়ে সামিল হয়েছে বিরোধী দল কংগ্রেস। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পার্লামেন্টের মূল ফটকের বাইরে কালো পোশাক পরে বুধবার বিক্ষোভ করেন কংগ্রেস প্রতিনিধিরা। স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের নিন্দা জানান তারা। সবচেয়ে বড় জেনজি বিক্ষোভের মুখে টানা এক যুগ ক্ষমতায় থাকা বিজেপি সরকার সংসদের উভয় কক্ষে আলোচনায় বসতে রাজি হয়েছে। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন স্পিকার। এদিকে 25 দিন ধরে অনশনে থাকা গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন সোনাম ওয়াংচুকের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লির রেল কর্পোরেশন। এতে ভোগান্তি বেড়েছে অফিস যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের। মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের হামলা রূপ নেয় সহিংসতায়। এতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এ বিষয়ে আরও খবর জানাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই আন্দোলনে কংগ্রেস প্রতিনিধিরা যুক্ত হয়েছেন এবং বিভিন্ন রাজ্য ছড়িয়ে পড়েছে। আসলে এই আন্দোলনের গতিপথ কোন দিকে যাচ্ছে? পাশাপাশি আরেকটা বিষয় জানাবেন যে সংসদের উভয় কক্ষ আলোচনায় বসতে রাজি হয়েছে, কি সিদ্ধান্ত আসতে পারে সেখান থেকে? তমাল, প্রথমে বলি যে একা কংগ্রেস নয়, কংগ্রেসের সাথে যদি আপনি দেখেন বিরোধী দলগুলোই প্রায় এককাট্টা হয়েছে। গতকাল তৃণমূল কংগ্রেস সমর্থনে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি যদি আপনি দেখেন একবার আন্দোলনের শুরু থেকে কংগ্রেসের সাথে সমাজবাদী পার্টি ছিল, আম আদমি পার্টি ছিল। ফলে বিরোধীদের যে চাপ, সেই চাপ কিন্তু একেবারে শাসকের উপর পড়ছিল কন্টিনিউ, এবং শাসক যে নমনীয় হচ্ছে সেটা কিন্তু একটা ইঙ্গিত মিলেছিল 21 তারিখের সন্ধ্যের দিকেই। কারণ 21 তারিখে ওই ব্যাপক লাঠিচার্জ সংঘর্ষের পর সন্ধ্যের বেলা দিল্লির যে লোহিয়া হাসপাতাল, সেখানে আহতদের সাথে দেখা করতে যান জেপি নাড্ডা। এবং তারপর গতকাল সন্ধ্যাবেলাও যদি আপনি দেখেন, গতকাল সন্ধ্যাবেলা জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, কেন্দ্রের দুই মন্ত্রী, তারা সোনাম ওয়াংচুকের সাথে দেখা করেছিলেন। গুরুগ্রামে গিয়ে সরাসরি তার হাসপাতালে আইসিইউ বেডের সামনে দাঁড়িয়ে প্রায় 10 মিনিট একান্তে আলাপ করেছিলেন। এবং এই আন্দোলন কিভাবে দমন করা যায় বা কিভাবে তাদের নীতিগত জায়গা থেকে দুপক্ষের একটা মতামত এক জায়গায় চলে আসার ব্যবস্থা করা যায়, সেই নিয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ আলোচনা চালায়। এবং তারপরে যে কি সামনে এসেছিল, অর্থাৎ তাদের কি ফলাফল এলো সেটা সামনে আসেনি। তবে একটা জিনিস বোঝা গেছিল, সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছে ওয়াংচুককে। এবং সব মিলে যদি দেখতে পারেন, সরকারের পক্ষ থেকেও তাদের যে ছাত্রছাত্রীদের যে 4টে দাবি ছিল, মূলত সেই 4টে দাবির মধ্যে অন্যতম দাবি ছিল এই যে একেবারে এই সংসদের মধ্যে এই বাদল অধিবেশনে আলোচনায় তুলে আনা। কারণ বাদল অধিবেশন আপনি যদি দেখেন, আজকে তৃতীয় দিনে বাদল অধিবেশন কিন্তু একেবারেই পণ্ড, একেবারে কার্যত পণ্ড হয়ে রয়েছে। আলোচনা চলতে পারছে না, বিরোধীরা চলতে দিচ্ছে না। এমন পর্যায়ে বিরোধীদের দাবি মেনে যদি আলোচনা চলতে পারে এবং সেখানে যদি কোনো ফ্রুটফুল সমাধান উঠে আসতে পারে, সেটা কিন্তু সরকারের পক্ষে স্বস্তিদায়ক অবস্থা। এবং সরকার চাইবে এই বিক্ষোভ আপাতত দমন করা, কোনোভাবে যদি স্বস্তিদায়ক একটা পথ খুলে বের করতে পারে, সেই উপায়ে তারা একটা পথ আপাতত সামনে আনতে চাইছে। এবং বারবার করে কেন্দ্রের তরফে যে রাজ্যে কিন্তু সকাল থেকে যেটা দেখা গেছে, যদি আন্দোলন যেন আর এসকেলেট না করে, তার জন্য তারা কি করেছে, প্রথম তারা করলো আজকে সকাল থেকে আরো বেশি পরিমাণে ফোর্স নামিয়ে দিল। পশ্চিমবঙ্গে আপনি জানেন, নির্বাচনের পর থেকে প্রায় 50 কোম্পানি বাহিনী রেখে দেওয়া হয়েছিল যে একেবারে নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবিলার জন্য। এখান থেকে 20 কোম্পানি বাহিনী দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে গতকাল ইমার্জেন্সি বেসিসে। অর্থাৎ দিল্লি আরো নিরাপত্তা বলয় আরো বেশি করে কঠিন করে তোলার জন্য। পাশাপাশি দিল্লির যে সাফদরজং এলাকা থেকে শুরু করে একদম যন্তর মন্তর যে এলাকাগুলো থেকে মূলত বিদ্রোহীরা পরপর সেখানে জমায়েত হচ্ছে, সেই মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 16খানা মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে। বলে সরকারের তরফে একদিকে যেমন বজ্র আটনি তৈরি করা হচ্ছে, পাশাপাশি আলোচনার যে রাস্তা সেটা খোলা হচ্ছে। সংসদের মধ্যে আলোচনা করে বিরোধীদের যে শান্ত করার প্রক্রিয়া, সেটাও কিন্তু তারা তৈরি করছে। সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে, তো আগামী কিছুদিনের মধ্যে এই আন্দোলনের একটা গতিপথ সেটা কিন্তু বেরোতে পারে। সরকার এবং
আন্দোলনকারী দুপক্ষ থেকে। তমাল। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড। রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন বড় শহরে দানা বাঁধছে সরকার বিরোধী এই আন্দোলন। ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভে সংহতি ও সমর্থন বাড়ছে সর্বস্তরের মানুষের। একই সময়ে মাঠে নেমেছেন ভারতের কৃষকরাও। এসব আন্দোলনে চাপের মুখে মোদী সরকার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্রের হৃৎপিণ্ডে এখন অসন্তোষের উত্তাল গর্জন। দিল্লির রাজপথ থেকে শুরু করে সুদূর উত্তরাখণ্ড, ভারতের চৌহদ্দি জুড়েই বাজছে সরকার বিরোধী আন্দোলনের দামামা। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। দলের মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, সরকার দাবি না মানলে আরও লাখো মানুষ আন্দোলনে যোগ দেবেন। ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনের সাথে সংহতি বাড়ছে রাজ্যে রাজ্যে, যা পরিণত হচ্ছে নরেন্দ্র মোদী জমানার সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্থগিত থাকা পরীক্ষাগুলোর ফলাফল ঘোষণার দাবিতে আন্দোলন চলছে উত্তরাখণ্ডে। মঙ্গলবার রাজ্যে বেকার সংঘের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তরুণ প্যারেড গ্রাউন্ডে জড়ো হন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের বাধা দিতে রাজ্য সচিবালয় এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। দেরাদুন সহ রাজ্যের প্রধান শিল্পাঞ্চলগুলোতেও শ্রমিক কর্মচারীদের টানা আন্দোলন নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এদিকে দিল্লির প্রবেশদ্বারগুলোতে ফিরে এসেছে 2020-21 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের স্মৃতি। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের হাজার হাজার কৃষক রাজপথে নেমেছেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করছেন তারা। এসব আন্দোলনের ধাক্কা বিজেপির অভ্যন্তরীণ, পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতেও টানাপোড়েন তৈরি করেছে। শঙ্কা আছে, উত্তর ভারতে অসন্তোষের আগুন লাগলে তা আসন্ন স্থানীয় রাজ্য স্তরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। মিলা খন্দকার, চ্যানেল 24। ককরোচ জনতা পার্টির আন্দোলনে নজিরবিহীন সংহতি দেখছে ভারত। অনলাইন ফুড অ্যাপে আন্দোলনকারীদের জন্য দেয়া হচ্ছে খাবারের অর্ডার। নির্দিষ্ট কাউকে নয়, প্রতিবাদে থাকা যে কাউকে পৌঁছে দিলেই হবে, এমন বার্তা জুড়ে দেয়া হচ্ছে অর্ডারে। যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে খাবার না পাঠানোর অনুরোধ করা হয়েছে। নরেন্দ্র মোদী জমানায় সবচেয়ে বড় ও স্বতঃস্ফূর্ত সরকার বিরোধী বিক্ষোভের সাক্ষী হচ্ছে দিল্লি। যত সময় গড়াচ্ছে বাড়ছে ককরোচ জনতা পার্টির ডাকা এই আন্দোলনের সমর্থন। চলমান বিক্ষোভে দেখা গেছে সংহতির এক নতুন নজির। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইনে খাবার অর্ডার করে পাঠাচ্ছেন দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র যুবাদের জন্য। জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি, জোম্যাটোর মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা গেছে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহর থেকে শত শত মানুষ খাবারের অর্ডার দিচ্ছেন। কারো নির্দিষ্ট নামে এসব খাবার অর্ডার দেওয়া হচ্ছে না। অনেকেই খাবারের সঙ্গে লিখে দিচ্ছেন যে ক্ষুধার্ত তাকেই খাবার দিন। भाई कहाँ से आया ये ऑर्डर? ये मुंबई से किया है? मुंबई से ऑर्डर किया है और जंतर मंतर भेजने का है। শুধু খাবার নয়, আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছে পানি, ফল, ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রীও। এসব শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। আন্দোলনে সরাসরি অংশ নিতে না পারলেও এভাবেই তারা আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ভারতের পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা এই আন্দোলন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। রাখি জেসমিন, চ্যানেল 24। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে গেল শুক্রবারের হামলায় নিখোঁজ থাকা আরও এক সেনা সদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18 জনে।
আবারও তেহরানের আকাশ প্রকম্পিত বিস্ফোরণের শব্দে রাতের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। টানা 11তম রাতে যুক্তরাষ্ট্র হামলা চালায় রাজধানী সহ বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায়। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী বুশেহের তাবরিজ, চাবাহার হামাদানের কাবুদারাহাং, ইমাম প্রদেশের চাহার ও আবদানান এবং কুর্দিস্তানের বানি এলাকায় হামলা হয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি উপকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে মিনাবে গেল ফেব্রুয়ারিতে একটি মেয়েদের স্কুলে হামলায় নিহত শিশুদের মরদেহ উদ্ধারের পর জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিন কাঁধে নিয়ে শেষ বিদায় জানায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিখোঁজ থাকা তৃতীয় মার্কিন সেনা সদস্য মারা গেছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। ওয়াশিংটনে সিনেট শুনানিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, ইরান যুদ্ধে এখন পর্যন্ত ব্যয় হয়েছে $3,750 কোটি। শুনানিতে ডেমোক্র্যাট সিনেটররা যুদ্ধের কৌশল ও অতিরিক্ত সামরিক বাজেট নিয়ে প্রশাসনকে কঠোর প্রশ্নের মুখে ফেলেন। এদিকে খুব শিগগিরই ইরানের ভূগর্ভস্থ পিক্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে, তবে আলোচনার বিষয় ইরান আন্তরিক নয় বলেও দাবি করেন তিনি। জবাবে ইরান বলেছে, এমন হামলা হলে তা যুদ্ধের নতুন ধাপ হিসেবে বিবেচিত হবে। নতুন করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে তেহরান। একই সময় সংঘাত নিরসনে পাকিস্তান, কাতার, ওমান ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক যোগাযোগও জোরদার হয়েছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে $92। ঋতু সাহা, চ্যানেল 24। লেবাননের সাথে আবারও সরাসরি ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 40 বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ আছে। মঙ্গলবার হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে লেবাননে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে মার্কিন সংস্থাগুলো। তবে পুনরায় ফ্লাইট চালুর আগে বৈরুত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরটিতে নিরাপদ মনে হলে সিদ্ধান্ত কার্যকর করা হবে। 1985 সালে TWA ফ্লাইট 847 ছিনতাইয়ের ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও লেবাননের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। গ্রিসের এথেন্স থেকে ইতালি যাওয়ার পথে বিমানটি ছিনতাই করে বৈরুতে অবতরণ করানো হয়। সে সময় হত্যা করা হয় মার্কিন নৌবাহিনীর এক সদস্যকে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কিকে বরখাস্ত করেছেন তিনি। সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সামরিক নেতৃত্বে এটি সবচেয়ে বড় পরিবর্তন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রতিরক্ষা কার্যক্রমে গতি আনতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জেলেনস্কি। 2024 থেকে 2025 সাল পর্যন্ত ইউক্রেনের স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন দ্রাপাতি। এর আগে গত সপ্তাহে মন্ত্রিসভায় বেশ বড় ধরনের রদবদল করে ইউক্রেন সরকার। 6 দিন আগে পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে। এবছর বেসরকারিভাবে হজে যেতে সর্বোচ্চ খরচ পড়বে 7,91,060 টাকা। সর্বনিম্ন খরচ 5,13,000। 3টি হজ প্যাকেজ ঘোষণায় এ তথ্য দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এবার বিমান ভাড়া কমেছে 24,000 টাকা। মুসলিমদের ফরজ ইবাদতের অন্যতম হজ। আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতি বছর মুসল্লিরা জমায়েত হন সৌদি আরবের মক্কায়। সরকারি প্যাকেজ ঘোষণার পরদিন বেসরকারিভাবে 3টি হজ প্যাকেজের ঘোষণা করল এজেন্সিগুলোর সংগঠন হাব। এই যে সাংবাদিক সম্মেলনের রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার হজের সর্বোচ্চ খরচ পড়বে 7,91,060 টাকা আর সর্বনিম্ন 5,13,000 টাকা।
মক্কা হারাম শরীফের বহির্চত্বর হইতে হোটেলের দূরত্ব 600 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল হবে। মদিনার মারকাজি এলাকায় 300 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল, খাবার ও কোরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত। মিনা জোন 5 তাঁবুর অবস্থান ও মিনা আরাফা তাঁবুর সার্ভিস প্যাকেজ 3 নম্বর ক্যাটাগরি সহ মোয়াল্লেমে কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ নিয়ে মধ্যস্বত্বভোগী ও দালালদের সাথে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন তারা। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য হজে বাউসার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন, পিএডি পাওয়া থেকে বঞ্চিত হবেন, তার নিবন্ধন বাতিল হবে চূড়ান্তভাবে। সকল ধর্মপ্রাণ হজ গমনোচ্ছ ভাই ও বোনদের হজ লাইসেন্সের মালিকানা যাচাই সাপেক্ষে চুক্তিবদ্ধ এবং লেনদেন করার জন্য বিনীত অনুরোধ করছি। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের হজ হতে পারে 15 মে। হজ ও উমরা মেলার আয়োজন করে থাকি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। সেমিকন্ডাক্টর বা চিপের দুনিয়া আধিপত্য বিস্তার করতে বেপরোয়া ভারত। নেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প, যেখানে বিনিয়োগ করছে টাটা ইলেকট্রনিক্স, মাইক্রন এবং HCL, ফক্সকনের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টরা। লক্ষ্য 2030 সালের মধ্যে $110 বিলিয়ন বিশাল চিপ বাজারে নিজেদের অবস্থান তৈরি করা। আধুনিক বিশ্বের নতুন ভূ রাজনৈতিক অস্ত্র এখন সেমি কন্ডাক্টর চিপ। কোভিড পরবর্তী বৈশ্বিক চিপ সংকটের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এ খাতে স্বনির্ভর হতে মরিয়া। পিছিয়ে নেই ভারতও। প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করতে শুরু হয়েছে সেমিকন 2.0, যা 2021 সালে শুরু হওয়া সেমিকন 1.0 প্রকল্পের ধারাবাহিকতা। এর আওতায় কেবল কারখানা নয়, বরং চিপ ফ্যাব্রিকেশন, ডিজাইন, প্যাকেজিং, কাঁচামাল সরবরাহ এবং গবেষণা কেন্দ্র সহ ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা মোদী সরকারের। हार्डवेयर और सॉफ्टवेयर दोनों की सफलता के लिए जरूरी है कि हम भारत में स्ट्रॉन्ग सेमीकंडक्टर मैन्युफैक्चरिंग सेक्टर का निर्माण करें। বিনিয়োগের অঙ্কে এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় প্রযুক্তিগত পদক্ষেপ। আগের ধাপে 10টি প্রকল্প এরই মধ্যে 6 রাজ্যে বাস্তবায়নাধীন, যেখানে নাম লিখিয়েছে টাটা ইলেকট্রনিক্স, মাইক্রন ও HCL, ফক্সকনের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টরা। এবার 2030 সালের মধ্যে $110 বিলিয়ন বিশাল চিপ বাজারের বড় অংশ দখল করতে চায় ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশটি এখন মেড এলসওয়্যার তকমা মুছে ডিজাইনড ইন ইন্ডিয়া থেকে এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া লক্ষ্যমাত্রায় এগুচ্ছে। চিপের দুনিয়ায় ভারতের এই জয়যাত্রা এখন বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করছে। ইফতেখার আলম, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।